সমবেত সুধীবৃন্দ, শুরুতেই বলা ভালো, আমি আপনাদের একটি সত্য ঘটনা বলতে চাই, কারণ সত্য ঘটনা ছাড়া আমি অন্য কিছু বলি না। একথা ঠিক, সত্য বলবার নানা রকম ঝুঁকি আছে, নানা রকম বিপদে জড়িয়ে পড়বার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে কোনো সমাবেশে, হয়তো এখানে পুলিশ কিংবা গোয়েন্দা বিভাগের কোনো কর্মী কিংবা স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত রয়েছেন, ভয়টা সেখানে। আবার সত্যি বলবার একটা সুবিধেও আছে, তা হলো সত্যি ঘটনা মানে নিছক সত্যি ঘটনা কেউ কখনো বিশ্বাস করে না। আর সত্যি কথা বলতে কি, এই সুবিধেটা থাকার জন্যই আমি আপনাদের সামনে এই ঘটনাটা বলবার সাহস পাচ্ছি। মনে করুন, কোনো একটি শৈলাবাসে পাঁচতারা হোটেলের একটি সুদৃশ্য কক্ষ। মনে করতে পারছেন, আপনাদের আপনাদের ডান দিকে ভেতরে ঢোকবার দরজা, ভেতরে ঢুকতেই একটা সমান বিলাসবহুল কক্ষ আপনাদের চোখে পড়বে। ওটা প্রাইভেট সেক্রেটারির ঘর, ওখানে অতিথিদের আপ্যায়ন করা হয়। আপনাদের ডান দিকে শোবার ঘর, ঘরের মধ্যে না, থাক, ঘরের মধ্যে আর যাবার প্রয়োজন নেই, লজ্জা পাবেন। আপাতত এই ঘরটিকে একজন সাহিত্যিকের পড়বার ঘর বলে কল্পনা করুন। না না, হতাশ হবেন না, সাহিত্যিকদের পড়বার ঘর এরকম একটু অগোছালো হয়েই থাকে। মানে তারা তারা কাগজ, গুচ্ছের কলম, গদের শিশি, আঠা, লাল নীল পেন্সিল, কাঁচি, ছুরি, মাপ করবেন, এই ছুরিটা নেহাত ভুল করেই এখানে রাখা আছে। আরও অনেক কিছু আছে, যেমন ধরুন এই লেখার টেবিলটা, এই টেবিলটায় একটা রিভলভার আছে, থাকবার প্রয়োজন নেই, তবু আছে। এছাড়া এ ঘরে আছে একটা টেবিল, কটা চেয়ার, আর ওই টেবিলে কিঞ্চিত পানীয়। মাফ করবেন, এটা ভীষণ প্রয়োজন, মানে বিশেষ করে লিখবার সময়, নইলে ঠিক প্রেরণাটা আসে না। এটা 5 তলার একটা ঘর, সামনে প্রশস্ত ব্যালকনি। সেই ব্যালকনি থেকে নিচের দিকে তাকালে দেখবেন অগণিত মানুষ, গাড়ি ঘোড়ার মিছিল, নিরুপদ্রব জীবনযাত্রার একটা প্রবহমান ছবি। এখন গোধূলি। যাই হোক, আমরা আবার ঘরে ফিরে আসি। আপাতত এই নাটকের দুজন প্রধান চরিত্রের সাথে আপনাদের আলাপ করিয়ে দেওয়া যাক। আমাকে দিয়েই শুরু করা যাক। আমি নাটকের মধ্যে হঠাৎ করে ঢুকে আপনাদের চমকে দিতে চাই না, তাই আমাকে দিয়েই শুরু করা যাক। আমার নাম বাণীব্রত, বাণীব্রত দত্ত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এ যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। শুধু এদেশেই নয়, বিদেশেও আমার খুব নামডাক। আমার লেখা দেশ বিদেশের যাবতীয় ভাষায় অনুদিত হয়েছে। আমার সাহিত্যের বিষয় অপরাধ তত্ত্ব। একটু হতাশ হলেন বলে মনে হচ্ছে? তাহলে শুনুন, আমার পুরস্কারের তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ। মানে দেশের যাবতীয় পুরস্কার, একাডেমি, সাহিত্য পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, জগত্তারিণী ইত্যাদি তো আছেই। এছাড়া বিদেশের ম্যাগসাসায়, লেনিন, পুলিৎজার, নোবেল। হ্যাঁ, এবছর সাহিত্যে আমি নোবেল পুরস্কার পেয়েছি। একটু অবিশ্বাস্য, তাই না? ডিটেকটিভ উপন্যাসে নোবেল। আপনারা হয়তো জানেন না, এবছর থেকে নোবেল কমিটি এই পুরস্কারটি চালু করেছে। যাই হোক, আমার কীর্তিগাথা থাক, এবার আমার চরিত্রের কথা একটু বলি। আমার জীবনটা একেবারে ছন্ন ছাড়া, হতশ্রী এবং ভবঘুরে। প্রায় বাল্যকাল থেকেই নানা রকমের কেচ্ছা আমার জীবনের সাথে লেপ্টে রয়েছে। আমার সম্পর্কে নানা রকমের কেচ্ছা বাজারে চালু আছে, এবং স্বীকার করা ভালো, সেগুলোর প্রায় সবই সত্যি। আমি চুল আঁচড়াই না, দাড়ি কাটি না, সেটা দেখতেই পাচ্ছেন।
এই সারা কেচ্ছা কাহিনী বাদ দিলে আমার চরিত্র সম্পর্কে যেটা বলা যায় তা হলো কিছুটা জন্তু সুলভ। আমি যা চাই তা যে করেই হোক আদায় করে নি। আমি পার মাতাল, আত্মসমালোচনায় আমি যথেষ্ট উদার, এই কথা আশা করি এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন। আমি আমার পোশাক সম্পর্কে ভীষণ উদাসীন। এই এখন যেমন একটা কোচকানো পায়জামা পাঞ্জাবি পরে আছি, আমার হাতে একটা খালি গ্লাস এইমাত্র শেষ হলো। আমি আমার শোবার ঘর থেকে পড়বার ঘরে এলাম পানীয়ের খোঁজে। হঠাৎ দেখি একজন আগন্তুক আমার পড়বার ঘরে ঢুকে পড়েছে। লোকটি খুবই সাধারণ, মধ্যবিত্ত ধরনের মাঝারি চেহারা। দেখে মনে হয় কোনো ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, কাঁধে একটা ঝোলা ব্যাগ। যাই হোক, আর বর্ণনার প্রয়োজন নেই। লোকটি কথা বলতে শুরু করলো। আমি আমি ধন্য আমি ধন্য, মানে আপনার মতো একজন বিশ্ববিখ্যাত সাহিত্যিককে এই সচক্ষে দেখবার সুযোগ লাভ করে আমি ধন্য। আপনাকে যে কি বলে। আপনি আপনি আমার পড়বার ঘরে ঢুকলেন কি করে? এই আপনার সেক্রেটারি উনি অনুগ্রহ করে আমাকে পারমিশন দিয়েছেন। এর জন্য অবশ্য আমাকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। কে আপনি? আগে আমার নাম হালদার, হরিচরণ হালদার। আমি আপনাকে চিনি না। আপনি আপনি যান, বেরিয়ে যান। কি নাম বললেন? হরিচরণ? হালদার। হরিচরণ হালদার? আগে ও, আপনি আমাকে সপ্তাহে 3টে করে SMS করেন? হ্যাঁ, না 4টে। এ ব্যাপারে আমার কোনো ভুল হয় না। অসহ্য। আগে আমার কাছে হতো। তার মানে? মানে SMS এর উত্তর না পাওয়া। আপনি এখানে আসবার পরে আমি দারোয়ানের কাছে খোঁজ নিয়েছি, মানে আমার কোনো SMS এর উত্তর আপনি দিলেন কিনা। কিন্তু যাই হোক, কিন্তু তারপর আপনার ওই সেক্রেটারিকে ধরি, তিনি একেবারে অমায়িক। তিনি আমাকে। চলবে না না। হ্যাঁ, সিগারেট? না থাক। ও, নিরামিষ? না মানে আপনার মতো একজন মানুষের সামনে। হ্যাঁ বলুন, কি বলতে চান বলুন। হ্যাঁ বলছি, মানে আমি আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। বলছি, তার আগে আপনার ওই লেখার ঘরটা একটু ঘুরে দেখতে পারি? মানে আমার অনেক দিনের ইচ্ছে আর কি, কি পরিবেশে আপনি এমন অমর সাহিত্য সৃষ্টি করে চলেছেন, দেখবো। হ্যাঁ দেখুন। ধন্যবাদ। আহা, এই না হলে লেখার ঘর। তারা তারা কাগজ, গুচ্ছের কলম, উপচে পড়া ছাইদানি, আরো কত কিছু। উপহার দেখতে পারি? হ্যাঁ দেখুন। স্নেহের বাণীকে, সমরেশ মজুমদার। টু মাই বিলাভেড বাণী, ঝুম্পা লাহিড়ী। সশ্রদ্ধ নমস্কার সহ সুবোধ সরকার। এই না হলে লেখার ঘর। কি দৃশ্য! দূরে আবছা পাহাড়, ডুবন্ত সূর্যের রক্তিম আভা, নীড়ে ফেরা পাখিদের সারি। আপনি কি লেখেন? হ্যাঁ, আগে না পড়ি। আপনার সব বই আমার মুখস্থ। আপনি কি শিক্ষক? না, কেরানি। এখন অবশ্য অবসর নিয়েছি। ওই ফার্গুনসন পাবলিশার্সে কাজ করতাম। আমরা আপনার 5খানা বই ছেপেছি। জানি। বসুন। ধন্যবাদ। এত এত দামি চেয়ারে বসতে কেমন সংকোচ হয়। হ্যাঁ, প্রচুর দাম। হ্যাঁ বিলিতি। হ্যাঁ, আমাদের কাছে সব স্বপ্ন অবশ্য। এখানে একটা বাজারের ভেতর কাঠের খুপড়িতে আছি, তাও ভাড়া নেহাত কম নয়, তবে ওই দিল্লির থেকে কম। দিল্লি? আগে হ্যাঁ,
হ্যাঁ, আমি অবশ্য কিছুদিন দিল্লিতে ছিলাম। হ্যাঁ, আপনি তো ছিলেন তাজমহল হোটেলের 5 তলায় 4 নম্বর ঘরে। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, বুঝলেন। বিভিন্ন রাস্তাঘাটে, যেমন ধরুন ওই পুরীর সমুদ্র তীরে। আপনি পুরীতে ছিলেন? আগে হ্যাঁ, মানে আমি যখন পুরীতে ছিলাম? আগে হ্যাঁ, আপনি তো ছিলেন বিএনআর হোটেলের 3 তলা 2 নম্বর সুটে। দেখুন, আমার অনেক কাজ জমা রয়েছে, সুতরাং আপনি আপনি সংক্ষেপে বলুন আপনি কি চান। হ্যাঁ, না মানে আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি। আচ্ছা, আপনি কি কোনো আর্থিক সাহায্যের জন্য আমার কাছে এসেছেন? হ্যাঁ, দেখুন, আমার টাকা আছে, কিন্তু তা বলে এত বেশি নেই যে। না 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 না, আপনি একেবারেই ভুল বুঝছেন। আমি সেই জন্য আসিনি। আসলে রিটায়ারমেন্টের পর থেকে আমি প্রাইভেট ডিটেকটিভের কাজ করে থাকি। তাই নি? তা আপনি কি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত? না, একেবারে নির্ভেজাল প্রাইভেট ডিটেকটিভ। এটা আমার অনেক দিনের শখ আর কি। যৌবনে যখন চাকরি করতাম তখন থেকেই। একবার কি হলো জানেন, আমাদের অফিসের ম্যানেজিং ডিরেক্টরের তা হীরের আংটিটা চুরি হয় চেম্বার থেকে। আমাকে কেউ বলেনি, তবু আমি ওই ভেতরে ভেতরে তদন্ত করতে শুরু করলাম। তদন্ত করতে করতে আমি দেখতে পেলাম যে আমাদের অফিসের চিফ অ্যাকাউন্টেন্ট ওই আংটিটা সরিয়েছে। ব্যাপারটা এত অবিশ্বাস্য, এত অবিশ্বাস্য, আমি একেবারে হতভম্ব হয়ে যাই। চেপে রাখলাম ব্যাপারটা, অনেক দিন চেপে রাখলাম। কিন্তু ওই যে নেশা, একদিন একদিন বলেই ফেললাম। তারপর আংটিটা বেরুলো? বেরোলো ওই অ্যাকাউন্টেন্টের ড্রয়ার থেকে। বেচারার বেচারার চাকরিটা চলে গেল, আমার অবশ্য প্রমোশন হলো। বাহ বাহ, হা, আপনার এই নেশার প্রেরণা কি? আগে আপনার বই। আমার বই? আগে হ্যাঁ, মানে আপনার এই অমূল্য বইগুলো থেকেই আমি আমার প্রেরণা পেয়েছি। আহা, অসাধারণ, অপূর্ব। প্রত্যেকটা উপন্যাসে নতুন নতুন চমক, নতুন নতুন অপরাধ। আপনাকে যে আমি কি বলে। দেখুন, পুলিশ কমিশনার আমার বিশেষ বন্ধু, আমি আমি তাকে আপনার কথা বলবো, তিনি নিশ্চয়ই আপনাকে। আচ্ছা, ভালো কথা, আপনি অপরাধ বিজ্ঞানের কোন শাখার উপর গবেষণা করছেন? মানে খুন, মাদকদ্রব্য, শিশু অপরাধ? আগে সাহিত্য। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? দেখুন, আমার অনেক কাজ জমা রয়েছে, সুতরাং আপনি আপনি আসুন। আপনি আবার আমাকে ভুল বুঝছেন। আমি অপরাধ তত্ত্বের আলোকে আপনার উপন্যাসগুলোকে বিশ্লেষণ করেছি। অপরাধ তত্ত্ব? আগে হ্যাঁ, আমার লেখা ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, এমনকি মার্ক্সীয় তত্ত্বের ভিত্তিতে আলোচিত হয়েছে, কিন্তু অপরাধ তত্ত্বের ভিত্তিতে আমার লেখা আজ পর্যন্ত কেউ বিশ্লেষণ করেনি। সেই গুরুভার আমি কাছে তুলে নিয়েছি। আমি আমার নিজস্ব তত্ত্বের ভিত্তিতে আপনার উপন্যাসগুলোকে আলোচনা করেছি। তত্ত্বটা হচ্ছে, আপনার উপন্যাসে বর্ণিত খুনগুলো বাস্তবে কখনো না কখনো ঘটেছে, কারণ বাস্তব নিরপেক্ষ কোনো চিন্তার অস্তিত্ব আমি স্বীকার করি না। অর্থাৎ আপনি কি বলতে চান যে বাস্তব ঘটনার সঙ্গে আমার উপন্যাসের সম্পর্ক রয়েছে? ঠিক ধরেছেন। আপনি এই যুগের একজন শ্রেষ্ঠ লেখকই নন, আপনি একজন প্রসিদ্ধ ব্যক্তি। আপনার ব্যক্তিগত জীবন, মানে কাগজপত্র থেকে যা জানা যায়, তা অত্যন্ত ঘটনাবহুল এবং বিচিত্র। আপনার বিবাহ বিচ্ছেদ, শিকারের নেশা, নারী এবং মদ্যপানে আসক্তি সর্বজন বিদিত, এবং সাহিত্যে খুনের দৃশ্য বর্ণনায় আপনার শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য। দেখুন, আমি খুনের মহত্ব বর্ণনার চেষ্টা করি না, আমি আমি মানুষের চরিত্রকে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করি, এবং এই সামগ্রিকতার বিচারে এই সত্যই প্রকাশিত হয় যে মানুষ কখনো কখনো খুন করতে পারে। একজন গোয়েন্দা হিসেবে আপনি কি করতে চান, তার চেয়ে আপনি কি করেছেন সে ব্যাপারেই আমার আগ্রহ বেশি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে খুন ভয়াবহ, কিন্তু আপনার লেখার গুণে সেটা একটা মহৎ সৌন্দর্য উদ্ভাসিত। হ্যাঁ, সেই জন্যই তো আমি এত জনপ্রিয়। শুধু তাই নয়, আপনার উপন্যাসে যে খুনি, তাদের প্রকৃত পরিচয় কিন্তু পাঠকের কাছে অজ্ঞাতই থাকে। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। শুধু তাই নয়,
আপনার আপনার যে নায়ক, তারা কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য খুন করে না, তারা খুন করে মানসিক মানসিক তৃপ্তির জন্য। সাধারণ অপরাধ তত্ত্বের মাপকাঠিতে এদের বিচার করতে গেলে ভুল হবে। তাই আপনার উপন্যাসে বর্ণিত খুনগুলোকে খুব সহজেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়, কারণ অপরাধ তত্ত্ব অনুযায়ী উদ্দেশ্য ছাড়া কোনো খুন হতে পারে না। বাহ বাহ, আপনার আপনার যুক্তি অকাট্য। আগে হ্যাঁ, অনেক ভেবে চিন্তে আমি এই সিদ্ধান্তে এসেছি। এর জন্য আমাকে অনেক খোঁজ খবর নিতে হয়েছে, কাগজপত্র ঘাঁটতে হয়েছে, বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। যেমন ধরুন আপনার দিগন্ত সীমানায়। হ্যাঁ, আমার প্রথম উপন্যাস। আগে হ্যাঁ, আজ থেকে 17 বছর আগে প্রকাশিত হয়েছে। ভারতীয় ভাষায় অনুবাদ রয়েছে প্রত্যেকটি ভাষায়, তাছাড়া ইংরেজি, ফ্রান্স, লাতিন সব ভাষাতে অনুবাদ রয়েছে। বর্তমানে 21তম সংস্করণ প্রকাশিত হয়েছে। বাহ বাহ, আপনার তো দেখছি সব মুখস্থ। হ্যাঁ আগে হ্যাঁ, আমার নিজের প্রয়োজনে এগুলো মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, এটার উপরে একটা ফিল্মও হয়েছে। হ্যাঁ আমি জানি, আমি দেখেছি, অসাধারণ। আপনার এই উপন্যাসের নায়ক আমেরিকা প্রবাসী এক বাঙালি। পাকে চক্রে সে বোম্বের এক প্রধান জজ সাহেবের পত্নী প্রেমে পড়েন। মহিলাটি নায়কের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করে। স্বামীর অজ্ঞাতসারে সে প্রায় মিলিত হয়। তারপর তারা পালিয়ে যায়, ওঠে এসে কেরলের একটি হোটেলে। সেখানে এক রাত্রে মদ্যপান করানোর পরে নায়ক তাকে বোঝায় যে প্রেমের সার্থকতা মিলনে নয়, মৃত্যুতে। নায়িকা সেটাই বিশ্বাস করে এবং বিষ পান করে মরতে সম্মত হয়। বলা বাহুল্য, নায়িকা বিশ্বাস করে এবং বিষ পান করে, কিন্তু নায়ক করে না। নায়িকার মৃত্যু হলে নায়ক নিশ্চিন্ত মনে একটা সিগারেট ধরায় এবং সেই হোটেল ছাড়ে। ওঠে এসে একটা চার্চের নেটিভ ফাদার তখন তহবিলের হিসেব মেলাতে ব্যস্ত। সে তার হাত পা বেঁধে যাবতীয় টাকা পয়সা কেড়ে নিয়ে চলে যায়। কোথায় কে জানে। আশ্চর্য স্মরণ শক্তি। আচ্ছা, আপনি কি? হ্যাঁ ঠিক ধরেছেন। পরের দিন খবরের কাগজে বেরোয় এই খবরটা, এবং আমি সেই খবরের কাগজের কাটিংটা সংগ্রহ করি। তারপর বোম্বেতে যাই, গিয়ে সেই জজ সাহেবের খোঁজ করি, কিন্তু তখন তিনি রিটায়ার করেছেন, তার হদিশ কেউ দিতে পারে না। তবে তার দু একজন সহকর্মীর সঙ্গে আমার দেখা হয়, তারা খবরের কাগজের রিপোর্টকে সমর্থন করে। তারপরে আমি যাই কেরলে গিয়ে সেই হোটেলটা সন্ধান করি এবং আশেপাশের কয়েকজনকে জিজ্ঞাসা করে জানতে পারি যে আজ থেকে 17 বছর আগে এই হোটেলে একটি সুন্দরী তরুণীর লাশ পাওয়া গিয়েছিল। যাই হোক, তারপর আমি ওই থানায় যোগাযোগ করি। ওদের কাগজপত্রের সঙ্গে ব্যাপারটা পুরো মিলে যায়, কিন্তু পুলিশ রিপোর্টে এই ব্যাপারটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? মৃতের সৎকার করবার জন্য কেউ আসেনি, পুলিশের আসে সৎকারের ব্যবস্থা করে। আশ্চর্য, একরকম মিল। হ্যাঁ, এবং ওই চার্চের পাদ্রীকে প্রহারের ঘটনাটা একটা তামিল পত্রিকায় প্রকাশিত হয়। আমি সেটাও সংগ্রহ করি। একজন তামিল ছাত্র সহযোগিতায় সেই চার্চের ফাদারের সঙ্গে দেখা করি, কিন্তু তখন তিনি পক্ষাঘাতে পঙ্গু, বাক শক্তিরহিত। খবরের কাগজের কাটিংটা তাকে দেখাতেই তিনি চমকে ওঠেন এবং নিস্তেজ হয়ে পড়েন। আমি আর তাকে বিরক্ত করি না, আমি চলে আসি। আমি ক্রমশই অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, সে খুনির কোনো পাত্তা পাননি? না, আসলে খুনিকে খোঁজবার মতো কিছুই ছিল না। যাই হোক, এরপরে আপনার দ্বিতীয় উপন্যাস নিয়ে আলোচনা করি, মরীচিকা। হ্যাঁ, ওটা 2010 সালে জ্ঞানপীঠ পুরস্কার পায়। হ্যাঁ,
আমার অন্যতম সেরা উপন্যাস। অবশ্য সমালোচকেরা তাই বলে। ঠিকই বলে, উপন্যাসটি যে অসাধারণ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই উপন্যাসের নায়ক একজন ব্যর্থ লেখক, পরবর্তী জীবনে সুপ্রতিষ্ঠিত। সে ফাঁকে চক্রে এক চিত্র পরিচালকের ষোড়শী কন্যার প্রেমে পড়ে এবং তাকে নিয়ে পালিয়ে যায় হোটেলে, পুরীতে। সেখানে এক ঝড়-জলের রাতে তাকে ধর্ষণ করে এবং হত্যা করে। ব্যাপারটা খুবই বীভৎস, কিন্তু কিন্তু আপনার লেখার গুণে ব্যাপারটাকে বীভৎস বলে মনেই হয় না, বরং ওই নায়কের প্রতি কেমন যেন একটা সহানুভূতি হয়। যাই হোক, এখানেও তদন্ত চলে যথারীতি, কিন্তু পুলিশ ওই নায়ককে সন্দেহ করতে পারে না। এমনকি পরের দিন ওই নায়ক মৃতের শ্মশান যাত্রী হয়, তারপর ভারাক্রান্ত হৃদয়ে জাপানে রওনা দেয় এশীয় সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য। আশ্চর্য বুদ্ধিমত্তা, প্রশংসা না করে পারা যায় না। এবং একই সঙ্গে আপনার স্মৃতিশক্তিরও প্রশংসা না করে পারা যায় না। আজ থেকে 15 বছর আগে পুরীর সৈকত আবাসে কিন্তু সত্যি সত্যি একটি সুন্দরী তরুণীর লাশ পাওয়া গিয়েছিল। তাই নাকি? আগে হ্যাঁ। তা খুনির কি হয়? খুনিকে খুঁজে পাওয়া যায় না। ঠিক সেই যেমন জজ সাহেবের স্ত্রীর খুনিকে খুঁজে পাওয়া যায়নি, তাই না? ঠিক, আসলে খুনিকে খোঁজবার মতো কোনো সূত্রই পুলিশের কাছে ছিল না। তা আপনি খুঁজে কোনো সূত্র বার করতে পারলেন না? আমি আমার এই ডায়েরিটা যদি আপনি একটু দেখেন, মানে আপনার যতগুলো উপন্যাস বেরিয়েছে তার আমি একটা তালিকা তৈরি করেছি। আচ্ছা। হুম, এখানে দেখছি 22 জন মানুষের নাম লেখা রয়েছে। আগে হ্যাঁ, আপনার উপন্যাসের সংখ্যাও কিন্তু 22। আচ্ছা, এখানে যাদের নাম লেখা রয়েছে তারা কি সবাই মৃত? আগে হ্যাঁ, কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ আত্মহত্যা করেছে। অবশ্যই ষোড়শী তরুণীটি ছাড়া ওকে কিন্তু সত্যি সত্যি খুন করা হয়। আচ্ছা, এখানে দেখছি তামিল চিত্রতারকা সূর্যকুমারীর নামের পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, ব্যাপারটা কি? হ্যাঁ, আসলে ওই এটা আপনার কালরাত্রি উপন্যাসের নায়িকা। অবশ্য উপন্যাসে এই নায়িকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়, কিন্তু আসল ব্যাপার হচ্ছে এই সূর্যকুমারী পরে কিন্তু স্বাভাবিক কারণে মারা যায়। বাহ বাহ, চমৎকার, খুব দরকারি তালিকা এটা, আপনার গবেষণায় কাজে আসবে। আগে হ্যাঁ, আমার 10 বছর অক্লান্ত পরিশ্রমের ফল। 10 বছর ধরে আপনি এই কাজ করছেন? আগে হ্যাঁ। আশ্চর্য, আপনার ধৈর্য আছে মশাই, আশ্চর্য। আমার সিদ্ধান্তের শেষটুকু কিন্তু এখন আপনাকে বলিনি। বলুন বলুন। আপনার উপন্যাসগুলোর ঘটনা পরম্পরা বিশ্লেষণ করবার পর আমি দুটো সিদ্ধান্তে এসেছি। হুম। এক, আপনার উপন্যাসের চরিত্ররা বাস্তব জীবনের প্রতিচ্ছবি, অথবা আপনার উপন্যাসে বর্ণিত খুনগুলো বাস্তবে সত্যি সত্যি ঘটেছে। হুম, বেশ যুক্তিপূর্ণ তত্ত্ব, মানলাম। আমার এই দ্বিতীয় সিদ্ধান্ত যদি ঠিক হয়, অর্থাৎ আপনার এই উপন্যাসগুলো যদি বাস্তব ঘটনার সত্যিকারের বিবৃতি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার প্রতিভা সম্পর্কে সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। তাহলে যে সম্মান এবং খ্যাতি আপনি পাচ্ছেন সেটা পাবার যোগ্য কিনা এটাও কিন্তু অস্বীকার করা যায় না। হুম, মানলাম। আপনি যদি এটা মেনে থাকেন তাহলে কিন্তু আরেকটা মারাত্মক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। অর্থাৎ আপনার উপন্যাসে বর্ণিত খুনগুলো যদি বাস্তবে সত্যি সত্যি ঘটে থাকে, তাহলে কিন্তু আরেকটা ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় যে কারা এইসব খুনি। আপনি আপনি আবিষ্কার করেছেন। আমি বলতে চাই, আপনার খুনিরা কোনো ভিন্ন ব্যক্তি নয়, আপনার খুনিরা একজন। আপনার প্রত্যেক খুনিদের একটা বৈশিষ্ট্য আছে, তাদের সুগঠিত চেহারা,
ঝাঁকড়া চুল, মুখে দাড়ি, নারী এবং মদ্যপানে আসক্ত, এবং একথা এটাই প্রমাণ করে যে বলুন। আপনি সেই খুনি। অর্থাৎ আপনি বলতে চান যে আমি বারবার 21 বার। 22 বার? না না না, সূর্যকুমারী স্বাভাবিক কারণে মারা গিয়েছিল, সেখানে আপনার কিছু করার ছিল না। অর্থাৎ আপনি বলতে চান যে আমি 21 জন মানুষকে খুন করেছি? ঠিক। এই মুহূর্তে আমি পৃথিবীর অন্যতম খুনি এবং শ্রেষ্ঠ লেখকের সামনে দাঁড়িয়ে আছি। বেশ, বুঝলাম। তা আপনি কি চান? কিছুই না, আমার এতদিনের পরিশ্রম আপনাকে বলতে পেরে যে আমার কি আনন্দ হচ্ছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এবং আপনি অত্যন্ত সহজ এবং শান্তভাবে মেনে নিয়েছেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো ছুটে উঠবো। হ্যাঁ, কিন্তু এখন দেখছি আপনি সত্যি ভদ্রলোক। খুনি হলেও। আচ্ছা আচ্ছা, আমরা একটু মন খুলে কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, গত 10 বছর ধরে আপনাকে দেখছি, কি অসাধারণ বুদ্ধি আপনার, কি সতর্কতার সঙ্গে মানুষ বাছাই করেছেন, একদম একদম তাদেরকে কুশলী শিল্পীর মতো হত্যা করেছেন এবং হত্যার পরে নিরুদ্বেগ জীবনযাপন করেছেন। সত্যি সত্যি ঈশ্বরের মতোই আপনার নিরাট শক্তি। তার মানে আপনি আমার প্রশংসা করছেন? আগে হ্যাঁ, লেখক হিসেবে না খুনি হিসেবে? উভয়তই। সত্যি কথা বলতে কি, আপনাকে খুনি হিসেবে আবিষ্কার করার পর থেকে আপনার প্রতি শ্রদ্ধা আরো আমার অনেকটা বেড়ে গেছে। তাই শ্রদ্ধার নিদর্শন হিসেবে আপনাকে কিছু আমি উৎসর্গ করতে চাই। ঠিক বুঝলাম। দেখুন, আপনাকে খুনি হিসেবে আবিষ্কার করার জন্য যে সম্মান এবং খ্যাতি আমার প্রাপ্য, সেটা আমি ত্যাগ করতে প্রস্তুত। অর্থাৎ আপনি আমাকে ধরিয়ে দেবেন না? না। প্রতিদানে আপনি কি চান? সামান্য একটু উপকার। দেখুন, আপনার পেছনে ঘুরতে ঘুরতে আমার যা কিছু সম্বল ছিল সব নিঃশেষ হয়ে গেছে। বাকি রয়েছে পেনশনের কয়েকটা টাকা, তাতে প্র্যাকটিক্যালি নুন ভাতে জোগাড় করাই মুশকিল। তাই বলছিলাম, আমার ফিসটা যদি আপনি আমাকে দিয়ে দেন, আমি সব হিসেব লিখে রেখেছি, একটু বেশি চাই না। অর্থাৎ আপনি বলতে চাইছেন আহ, ভেবে দেখুন, আমি আমি আপনার জন্য যে সম্মান এবং ত্যাগ, নাম, এগুলো ত্যাগ করতে প্রস্তুত, তার বদলে আপনাকে কিন্তু সামান্যই ত্যাগ করতে হচ্ছে। বেশ, দেখুন মিস্টার হালদার, হরিচরণ হালদার। মিস্টার হালদার, মিস্টার হালদার, আমি কয়েকটি কথা আপনাকে খুব খোলাখুলি বলছি। হ্যাঁ হ্যাঁ, লেনদেনের কথাবার্তা একটু পরিষ্কার করে নেওয়াই ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন মিস্টার হালদার, আপনি যে এই যুগের একজন অন্যতম শ্রেষ্ঠ ডিটেকটিভ, এ ব্যাপারে আমি নিঃসন্দেহ। অপরাধ বিজ্ঞানে আপনার গভীর জ্ঞান এবং আপনার প্রখর বাস্তব বুদ্ধির আমি প্রশংসা করি। আমি জানি আপনাকে ঠকাতে যাওয়া বৃথা, তাই আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করছি। মানে আপনি সবকিছু স্বীকার করছেন? হ্যাঁ সেই জজ সাহেবের স্ত্রী, হ্যাঁ পুলিশ সৈকতাবাসের তরুণীর খুব, হ্যাঁ এবং আরো 19টি খুব। হ্যাঁ হ্যাঁ আর সত্যি আমার আনন্দের দিন। হ্যাঁ, ঠিকই বলেছেন, আজ আপনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। আপনি এখানে আসার পর থেকে দেখছি যে একটি মেয়ে আপনার ঘরে যাতায়াত করছে, কখনো যাচ্ছে কখনো আসছে, রাত্রিবেলায়, দিনের বেলায়। আচ্ছা, উনি কি আপনার পরবর্তী শিকার? না, আমার পরবর্তী শিকার অন্য একজন। কে সে, বলুন না। যদি বলি, আপনি। মানে আপনি আমাকে খুন করবেন? হ্যাঁ কোন রকম উদ্দেশ্য ছাড়াই? হ্যাঁ, আমি তো তাই করে থাকি, আপনি তো খুব ভালো মতোই জানেন। না না, আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন। না, আমি সত্যি কথাই বলছি।
ও, তাহলে অবশ্য কিছু বলার নেই। তবে এই ব্যাপারটা যে আমি ভাবিনি তা নয়, সেই জন্য আমি যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছি। যেমন? যেমন ধরুন, আপনার ওপরের ফ্ল্যাটে আছে একজন আর্মি অফিসার, ডান দিকে শুতে আছে একজন খেলোয়াড়, বাঁ দিকে শুতে আছে একজন সাংবাদিক। সুতরাং আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোলেই তারা কিন্তু সাহায্যের জন্য ছুটে আসবে এবং পরদিন খবরের কাগজে আপনার কীর্তি কাহিনী ফলাও করে ছাপা হবে, আপনার প্রকৃত স্বরূপ সবাই জানতে পারবে। তাই আমাকে খুন করতে হলে নিঃশব্দে খুন করতে হবে। সেটা কি সম্ভব? সেই জন্যই আপনি তখন মদ্যপান করেননি। ঠিক ধরেছেন, আমি মদ প্রচুর খাই। আর সিগারেট, ওটাও কি ভয়ে? আগে হ্যাঁ, আপনি শেষ বেলার গান উপন্যাসে ব্যাংক ম্যানেজারকে সিগারেটের মধ্যে বিষ পান করে হত্যা করেছি, তাই ওই ঝুঁকি আমি নিতে চাই। দেখুন মিস্টার হালদার, হরিচরণ মিস্টার হালদার, মিস্টার হালদার, আপনি মানসিক রোগগ্রস্ত। কেন? নইলে আপনি জানতেন যে আমাকে নিয়ে আপনার এই গবেষণা অর্থহীন। অসম্ভব। আমি প্রত্যেকটি থানার কাগজপত্র দেখেছি, কোথাও আপনার বিরুদ্ধে কিছু লেখা নেই। আসল সত্য পুলিশের হেফাজতে থাকে না মিস্টার হালদার। আসল সত্য থাকে খবরের কাগজে, কেচ্ছার কলমে। সেখানে খুঁজুন, আপনি আমার নাম পাবেন। বছরে অন্তত 2 বার খুন, নারী ধর্ষণ, বেলেল্লাপনা, এসব যাবতীয় কেচ্ছার নায়ক আমি। তারা জানে আমি বাস্তব জীবনে যা করি তাই লিখি, তাই না তারা আমার বইগুলো গোগ্রাসে গেলে। আপনি যে কথা বলছেন তা যদি সত্যি হয়, তাহলে তো কবেই আপনি ধরা পড়ে যেতেন। কেন? কারণ আপনি একজন খুনি, একাধিক খুনের অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। আসল সত্য পুলিশের হেফাজতে থাকে না মিস্টার হালদার। আসল সত্য থাকে খবরের কাগজে, কেচ্ছার পাশে। শুনুন, আমরা লেখকেরা প্রচলিত মূল্যবোধের মাপকাঠিতে আমাদের মাপতে যাবেন না। প্রচলিত মূল্যবোধের মাপকাঠিতে মাপতে গেলে মস্ত বড় ভুল করবেন। আমরা সাধারণ মানুষের মাপকাঠিতে সর্বদাই অতি মানব। আপনারা আমাদের একই সঙ্গে পুজো করেন, আবার ঘৃণাও করেন। আপনারা বলেন না এই লোকটি মানুষ হিসেবে চরিত্রহীন, লম্পট, কিন্তু কি অদ্ভুত লেখার ক্ষমতা। বলেন না আপনারা এই মানুষটি মাতাল, কিন্তু কি অদ্ভুত সৃজন ক্ষমতা। করেন না আপনারা মন্তব্য আমাদের সম্পর্কে? এরকম ঝুড়ি ঝুড়ি মন্তব্য আপনারা সর্বদা করেন। আমরাও আপনাদের পুজো পাওয়ার আশায় যাবতীয় কদাচার করি, কারণ আপনারা আমাদের এই দোষগুলোর জন্যই পুজো করেন। আপনাদের প্রশ্রয়েই আমরা ধীরে ধীরে হয়ে উঠি খুনি, লম্পট, সমাজের উঁচু তলার বাসিন্দা। আপনারা ভয়ে, শ্রদ্ধায়, ঘৃণায় আমাদের দিকে চেয়ে থাকেন। আমরা আমরা মজা পাই, শিল্প চর্চার অজুহাতে পঙ্কিল আবর্তে ডুবে যাই। আমাদের এই স্বাধীনতা আপনারাই আমাদের দিয়েছেন, আপনাদের সমাজ দিয়েছে। আরো আশ্চর্যের বিষয় কি জানেন? এই যে আপনাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা, এরা আমাদের এই পাপাচারের সঙ্গী হতে চায়। এই যে আমার আমার মোবাইলে আপনি আমার এই স্তাবকদের মেসেজগুলো দেখুন। দেখুন, আমি তোমার জন্য পাগল হয়ে যাব। কলেজের ছাত্রী। আপনার আশায় দিন গুনছি, কবে আপনার সঙ্গে দেখা হবে। আমি কি আমি কি স্বপ্ন দেখছি? এতক্ষণ আপনি যেটা দেখছিলেন সেটা স্বপ্ন, এখন যেটা দেখছেন সেটা সম্পূর্ণ বাস্তব। এ তো অবিশ্বাস্য। এটাই সত্য। সাহিত্যের কাছে মানুষ কি চায়? রস নিষ্পত্তি, রচনা শৈলী, জীবনবোধ না। ওসব ওসব সমালোচকদের তা। কিন্তু সাধারণ মানুষ ওসব চায় না। তাদের চাই উত্তেজনা। হ্যাঁ হ্যাঁ, উত্তেজনা। গড়পড়তা জীবনের প্রতিচ্ছবিতে তারা খুশি নয়।
অস্থিরতায় এ শতকের যুগধর্ম মিস্টার হালদার। আজকে যুবকেরা কজন রবীন্দ্রনাথ পড়ে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি আমার প্রতিটি উপন্যাস তাদের মুখস্থ। তাই আমি এবং আমার মতো আরো যারা রয়েছেন তারা যুগধর্ম পালন করছেন মিস্টার হালদার। তাহলে আপনি বলতে চান উত্তেজনাই সাহিত্য বিচারের মাপকাঠি? সাহিত্য বিচার? হাহ। সাহিত্য জীবনের শুরুতে আমার একটা আদর্শ ছিল, কিছু মৌলিক চিন্তাও ছিল। আমার বন্ধুরা আমার লেখা দেখে আমার পিঠ চাপড়ে উৎসাহ দিয়েছিল, কিন্তু কোনো প্রকাশকই সেই সব লেখা ছাপতে রাজি হয়নি। ওগুলো আজও আমার ওই ট্রাঙ্কে পড়ে আছে। হতাশ হয়ে ব্যবসা শুরু করলাম, সেটাও ডুবলো। আমার কেমন একটা জেদ চেপে গেল জানেন, লেখক হবই। আমি নাম হারালাম, শুরু করলাম লেখা নতুন নামে, বিষয়বস্তু উত্তেজনা, আমার বাস্তব জীবনের প্রতিচ্ছবি। প্রথমে ভেবেছিলাম ধরা পড়ে যাব, জেল হবে, কিন্তু না, আমার বইয়ের বিক্রি ক্রমশ বাড়তে লাগলো। আমি আরো জনপ্রিয় হয়ে উঠতে লাগলাম। আরো আশ্চর্যের বিষয় কি জানেন, ওই যে জজ সাহেব, যার স্ত্রী আমার উপন্যাসের নায়িকা, তিনি প্রথম এসে আমাকে আমাকে অভিনন্দন জানালেন এবং আমার উপন্যাসের দ্বিতীয় সংস্করণ ছাপাবার যাবতীয় খরচা তিনি আমার হাতে তুলে দিলেন। আমার কেমন একটা নেশা চেপে গেল জানেন। শুরু করলাম আমার দ্বিতীয় উপন্যাস। অর্থাৎ আপনার দ্বিতীয় খুনের প্রস্তুতি? ঠিক তাই। তখন আমি বুঝে গেছি মানুষ আমার কাছে কি চায়। আমি একটার পর একটা উপন্যাস লিখে যেতে শুরু করলাম। মানুষ সেগুলো গোগ্রাসে গিলতে লাগলো, কারণ আমি জানি আমি যা দেখি তাই লিখি, এবং বাস্তব ঘটনা ছাড়া আমি আর কিছু লিখি না, কারণ সত্য ঘটনা ছাড়া আমি আর কিছু লিখি না। এর জন্য আপনাকে কখনো বিপদে পড়তে হয়নি? বহুবার বহুবার বহু বুদ্ধিজীবী আমার পেছনে লেগেছে, আমার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, কিন্তু প্রখ্যাত আইনজীবী, পুলিশ কমিশনার, এমনকি মন্ত্রী পর্যন্ত ছুটে এসেছেন আমাকে সাহায্য করবার জন্য। মামলা টেকেনি, উল্টে মিথ্যে মামলা দায়ের করার অপরাধে তাদের জরিমানা হয়েছে। তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আমার বই নিষিদ্ধ হয়েছে, কিন্তু জনতার দাবিতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। আমার বইয়ের বিক্রি আরো বেড়েছে, আমি আরো জনপ্রিয় হয়ে উঠেছি। যেই আমার পেছনে লাগতে এসেছে সেই ল্যাজ গুটিয়ে গর্তে ঢুকে গেছে। আজকে আপনি এসেছেন আমাকে খুনি বলে প্রমাণ করতে। 10টি বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজের জীবনের যাবতীয় সম্পত্তি ব্যয় করেছেন এমন একটি সত্য প্রতিষ্ঠার জন্য যা সর্বজনবিদিত, কিন্তু প্রচলিত আইনের নাগালের বাইরে। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন মিস্টার হালদার। আপনার নির্বোধ সিদ্ধান্ত আপনি কিছুতেই প্রমাণ করতে পারবেন না। যাই হোক, আপনি আমার অনেক সময় নষ্ট করেছেন। নিন, এবার শুরু করা যাক। নিন, চিৎকার করুন। মানে সাহায্যের জন্য চিৎকার করুন। একটা নতুন গল্প আমার মাথায় এসেছে। নতুন গল্প মানে? আপনি আমার নতুন গল্প। দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। আপনি এখনো বুঝতে পারছেন না? ঠিক আছে আমি চলে যাচ্ছি। আমি তো এটা আপনাকে যেতে দেওয়ার জন্য বের করছি না, আমি এটা বের করছি আপনাকে খুন করবার। আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমার গবেষণার কথা আমি কাউকে বলবো না। এটা কোনো ব্যাপারই নয়, আপনি বললেও আমার কিছু আসে যায় না, কারণ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাহলে তো মিটেই গেল, তাহলে আমি যাই। না, আপনি তো জানেন আমি যা দেখি তাই লিখি, এবং সত্য ঘটনা ছাড়া আমি আর কিছু লিখি না। আপনি আমাকে একটা নতুন গল্প উপহার দিয়েছেন মিস্টার হালদার, সুতরাং এখন আপনাকে মরতে হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনাকে অমর করে রাখবো। সাহিত্যের চরিত্র হিসেবে পৃথিবীর মানুষের কাছে আপনি অমর হয়ে থাকবেন। আপনি দুটো শশকের মতো কাঁপছেন, উত্তেজনায় আপনার চোখ দুটো ভয়ে ঠিকরে বেরিয়ে আসছে, আসন্ন মৃত্যুর আশঙ্কায় আপনার মুখ নীল, আপনি ঘামছেন, আপনার বিস্তৃত ঠোঁট দিয়ে মুখগহ্বর দেখা যাচ্ছে।
আপনি ঘামছেন, এমনি করে আমার কলমের ছোঁয়ায় আমি আপনাকে বিশ্ববাসীর কাছে অমর করে রাখবো। সামনে প্রশস্ত ব্যালকনি দিগন্ত অন্ধকারকে গ্রাস করেছে, আমি আপনার সামনে দাঁড়িয়ে হাতে রিভলভার। বাঁচাও, কে আছো বাঁচাও। দুঃখিত, দরজা দুটো বড় নির্মম, কোনো শব্দ ওরা বাইরে যেতে দেবে না। আপনি কি মানুষ? না, আমি সাহিত্যিক, আমি লেখক, আমার টাকা চাই। আপনাকে নিয়ে আমার এই গল্পটা হবে ভীষণ অভিনব, বিক্রিও হবে প্রচুর। আপনি আমাকে বাঁচান। আমি আমার 22 নম্বর শিকার। আপনি আমাকে বাঁচান। দুঃখিত, শিল্পীদের নিরাসক্ত হতে হয়, নইলে সৃষ্টি করা যায় না। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, বাঁচাও, বাঁচাও। মিস চ্যাটার্জি, আমাকে ডেকেছেন স্যার? তুমি কাকে পাঠিয়েছিলে? হ্যাঁ, যত সব পাগল। হ্যাঁ, না মানে আরে লোকটি বড্ড উন্মাদ, হঠাৎই ঘরময় ছোটাছুটি শুরু করলো, তারপর কথা নেই বার্তা নেই, ব্যালকনি দিয়ে লাফিয়ে পড়লো। আমারও মনে হয়েছিল স্যার, লোকটা পাগল, কথাবার্তাগুলো সব এলোমেলো। মিস্টার দত্ত, মিস্টার দত্ত, হ্যাঁ, আসুন আসুন। মিস্টার দত্ত, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, একটা লোক নিশ্চয়ই পাগল আপনার এই ব্যালকনি থেকে নিচে লাফিয়ে পড়েছে। আরে লোকটি বড্ড উন্মাদ, হঠাৎই যে কি হলো ওর মাথায়, এই ঘরময় ছোটাছুটি শুরু করলো জানেন। আচ্ছা আচ্ছা, লোকটি বেঁচে আছে তো? আরে না না, একেবারে দুমড়ে গেছে, ওই 5 তলার উপর থেকে বিভৎস। হ্যাঁ, তবে ওই দারোয়ান লোকটিকে চেনে। দারোয়ান বলছিল লোকটি নাকি প্রায় হোটেলের পাশ দিয়ে ঘুরঘুর করতো। মত উন্মাদ না, ওই দারোয়ান বললো। আপনারা যে কেন এরকম লোককে অ্যালাউ করে ঠিক বুঝতে পারি না। না না ম্যাডাম, এরপরের থেকে আর এরকম হবে না। আমি ভাবছি লোকটি হোটেলে ঢুকলো কি করে। আচ্ছা চলে মিস্টার দত্ত, আপনাকে অযথা এসব কথা বলে বিরক্ত করলাম, মনে কিছু করবেন না। এখন আবার পুলিশের ঝামেলা, লাশ সরানো। দেখবেন ভবিষ্যতে যেন পুলিশ স্যারকে বিরক্ত না করে। সে পুলিশকে আমি যা বলবো বলে দেবো, ওনাকে আর কেউ বিরক্ত করতে আসবে না। চলি স্যার। হ্যাঁ, চলি ম্যাডাম। আসুন আসুন। আসুন। মিস চ্যাটার্জি, কাগজ কলম নিয়ে টেবিলে বসুন। নতুন লেখা স্যার? হ্যাঁ, একটা নতুন চিন্তা মাথায় কিলবিল করছে। ওই টেবিলে একটা সাদা কাগজ আছে, ওটা আমাকে দেবেন। আর ওই ব্যাগটা আমার বেডরুমে রেখে আসবেন। লোকটি গবেষণা করেই মরল, দেখি যদি ওর ব্যাগে সত্যি কিছু পাই। আমি রেডি স্যার। ঠিক আছে, লিখুন। সমবেত সুধী বৃন্দ, শুরুতেই বলা ভালো, আমি আপনাদের একটি সত্য ঘটনা বলতে চাই, কারণ সত্য ঘটনা ছাড়া আমি অন্য কিছু বলি না। একথা ঠিক, সত্য বলবার নানা রকম ঝুঁকি আছে, নানা রকম বিপদে জড়িয়ে পড়বার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে কোনো সমাবেশ, হয়তো এখানে পুলিশ কিংবা গোয়েন্দা বিভাগের কোনো কর্মী কিংবা স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত আছেন, ভয়টা সেখানে। আর সত্যি বলবার একটা সুবিধেও আছে, তা হলো সত্যি ঘটনা মানে নিছক সত্যি ঘটনা কেউ কখনো বিশ্বাস করে। আর সত্যি কথা বলতে কি, এই সুবিধেটা থাকার জন্যই আমি আপনাদের সামনে এই ঘটনাটা বলবার সাহস পাচ্ছি। মনে করুন, কোনো একটি শৈলাবাসে
পাঁচতারা হোটেলে একটি সুদৃশ্য কক্ষ মনে করতে পারছেন? আপনাদের ডান দিকে ভিতরে ঢুকলাম, যার ভিতরে ঢুকতেই সমান বিলাসবহুল কক্ষ